হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সাউথ ইন্ডিয়ান নতুন রিলিজ হওয়া একটি মুভি, যার নাম হলো উদম কুথিরা কাদম কুথিরা। মুভির শুরুতেই আমরা অ্যাভি নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা তার বিয়ের কার্ড দেখে অনেক বেশি খুশি হচ্ছিল যে কালকে তার বিয়ে হয়ে যাওয়ার পর সে তার ভালোবাসার সাথে থাকতে পারবে। তখনই তার হবু বউ নিধির ফোন আসে এবং সে তাকে তৎক্ষণাৎ বাইরে ডাকে। নিধিও অনেক বেশি এক্সাইটেড ছিল। সে অ্যাভির সাথে কিছু কথা বলে তার আজকে একটা স্বপ্ন এসেছিল। সেখানে অ্যাভি শেরবানি পরে গাড়ি থেকে না একটা সাদা ঘোড়া নিয়ে বরযাত্রী আসছে। আমি চাই তুমি আমার এই স্বপ্নটিকে পূরণ করো। এটা শোনার পর অ্যাভি অনেক অবাক হয়ে যায়, কারণ সে মনে করলো সে এই ঘোড়াটা কোথা থেকে নিয়ে আসবে। তখনই অ্যাভি তাড়াহুড়ো করে তার বন্ধুকে ফোন করে, যে বিয়ের সমস্ত কিছু তৈরি করে রেখেছিল। এখানে ঘোড়ার কথা শুনে অনুরাগ অর্থাৎ তার বন্ধু রাত্রে বেলায় সাদা ঘোড়া খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর অনেক খোঁজ করার পর সে সাদা ঘোড়া পেয়েই যায়। তারপরে পরের দিন নিধি আর অ্যাভির বিয়ের সিন দেখানো হচ্ছিল, যেখানে সবাই খুব এনজয় করছিল। এখানে অ্যাভির সাথে তার বড় দাদা সেলভিও ছিল, যে কিনা অনেক অদ্ভুত একটা লোক। সে এমন একজন লোক ছিল যে সবার কাছ থেকে লোন নিয়ে রাখতো, এমনকি তার বাবা ম্যাথিউ এবং তার ভাইয়ের কাছ থেকেও সে লোন নিয়ে রেখেছিল। তারপর আমরা দেখতে পাই অ্যাভির বাবা ম্যাথিউ তার স্ত্রীকে সবসময় মনে করতে থাকে এবং সে তার দুই ছেলের জন্য অনেক চিন্তিতও ছিল। এমনকি সে সেই বিয়ের দিন এটাও ভেবে রেখেছিল সে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে তার স্ত্রীর কাছে চলে যাবে। সেই জন্য সে আত্মহত্যা করার জন্য যাচ্ছিল, কিন্তু তখনই বরযাত্রীর সময় হয়ে যায় আর অ্যাভি ঘোড়ার ওপর বসে বেরিয়ে পড়ে। কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ লাইটের জন্য ঘোড়া হঠাৎ করে লাফিয়ে ওঠে আর অ্যাভি খুব বাজেভাবে জমিতে পড়ে যায়, যার কারণে তার মাথায় অনেক বেশি আঘাত লাগে। তারপর অ্যাভি খুব তাড়াতাড়ি তার বাবাকে ফোন লাগায়, আর বেচারা ম্যাথিউ যে ভালোভাবে মরতেও পারলো না। তখন ডাক্তার জানায় আঘাত এত বেশি গম্ভীর, যার কারণে অ্যাভি কোমায় চলে গিয়েছে। কিন্তু সে খুশি হয়ে আরো জানায় অ্যাভি যখন তখন কোমা থেকে বেরিয়েও আসতে পারে, যার জন্য একদিন, 3 দিন বা 1 বছরও লাগতে পারে। এটা শোনার পর নিধি অনেক হতাশ হয়ে যায় এবং সে বুঝতে পারে না তার কি করা উচিত। তারপর সেখানে কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে অ্যাভি আর অনুরাজ একটা ফার্নিচার কোম্পানিতে কাজ করত। তাদের কাজ ছিল ফার্নিচার ঠিক করা এবং সেগুলোকে ডেলিভারি করা। একদিন তারা 15 তলার বিল্ডিং এ ফার্নিচার ডেলিভারি করার জন্য সিঁড়ি থেকে যাচ্ছিল, কিন্তু সেখানে কাস্টমার জানায় তাদের ফার্নিচার দরকার নেই। কিন্তু সেই কাস্টমার জানায় সেই ফার্নিচার তার বাবা অর্ডার করেছিল, তাই তার এখন কোনো জিনিসের প্রয়োজন নেই। কিন্তু অনুরাগের তো খুব জোরে বাথরুম পেয়েছিল, সেই কারণে সে ভিতরে ঢুকে যায়। এই ছেলেটার নাম ছিল বিনেদ। তখন তারা এটা জানতে পারে বিনেদ তাদেরকে ভিতরে আসতে দিচ্ছিল না কারণ ভিতরে নিধি ছিল, আর এরা হয়তো ইন্টিমেট হতে যাচ্ছিল। আসলে নিধি আর বিনেদ কলেজের দিনের থেকে একে অপরকে ভালোবাসতো, আর নিধি তাকে বিয়ে করতে চাইছিল। তখনই অ্যাভি তাদেরকে জানায় বিনোদের বাবা 2 মিনিটে আসতে চলেছে, আমি তাকে ফোন করেছিলাম। এটা শোনার পর তো বিনোদ নিধিকে ঘর থেকে তাড়ানোর জন্য শুরু করে দেয়, যে আমার বাবা আসবে আর তোমাকে দেখবে, তখন রেগে যাবে। ঠিক তখনই বিনোদের বাবা চলে আসে এবং কথায় কথায় তাদেরকে বলে সে বিনোদের জন্য একটি মেয়ে দেখেছে, যাকে কিনা বিনোদেরও পছন্দ ছিল, আর আমি তার সাথে বিনোদের বিয়ে দিয়ে দেব। এটা শোনার পর তো নিধির মন ভেঙে যায়, কারণ বিনোদ তো তাকে বলছিল সে তার সাথে বিয়ে করবে। এখানে জিজ্ঞাসা করাতে অনুরাগকে বলে সেই মেয়ে তো আমাদের সাথে ফার্নিচার ফিক্সড করতো। তারপর নিধি নিচে এসে চুপচাপ বসে যায়, আর নিধির এমন অবস্থায় দেখে অনুরাগ আভিকে বলে যাও বেচারাকে মোটিভেশন দাও, যাতে সে নিজেকে শেষ না করে দেয়। তারপর আভিও সেটাই করে এবং তার সাথে যা তা কথা বলা শুরু করে দেয়। তার সাথে সে তার কোম্পানিরও প্রমোশন করছিল, যে আমাদের এখান থেকে তুমি ফার্নিচার কিনবে, তোমার ভালো লাগবে, যার জবাবে নিধি কিছুই বলে না। তারপর আমরা দেখতে পাই অ্যাভি এবং অনুরাগের বস তাদেরকে বকছিল, কারণ যেখানে তারা ফার্নিচার ডেলিভারি করতে গেছিল সেখানে বিনোদের গাড়ির আয়না কোনো একটি মেয়ে ভেঙে দিয়েছে এবং বিনোদের বাবা তার জন্য কমপ্লেন করেছে যে সেই মেয়েটি তাদেরই সাথে ছিল। তাই সে চায় যে মেয়েটি এখন যেন তাদের কাছে ক্ষমা চায়, আর নয়তো আমি তোমাদের উপর কেস করে দেব। তারপর তারা নিধিকে নিয়ে তাড়াতাড়ি করে বিনোদের কাছে পৌঁছয়। তারপর তার বাবাকে দূরে দেখে বিনোদ নিধিকে বলে যা হয়েছে আমাদের মধ্যে তা ভুলে যাও। এটা শোনার পর তো নিধি খুব জোরে বিনোদকে চড় মেরে দেয়। তারপর চড়ের আওয়াজ শুনে বিনোদের বাবা চলে আসে। তখন অ্যাভি মিথ্যা কথা বলে যে বিনোদ নিধিকে চড় মেরেছে। এটা শোনার পর বিনোদের বাবার অনেক খারাপ লাগে যে বিনোদ একটা মেয়ের উপর হাত উঠিয়েছে, তাই সে নিধিকে বলে তুমিও বিনোদকে চড় মারো, কারণ আমার লড়াই ঝগড়া পছন্দ না। এই কারণে নিধির আরো একবার চড় মারার সুযোগ হয় এবং সে বিনোদকে খুব জোরে একটা চড় মেরে দেয়। তারপর ঝামেলা শান্ত হয়ে যাওয়ার পর আভি এবং বিনোদ চলে যেতে লাগছিল, কিন্তু তাদের হাতুড়ি নিধির কাছে রয়ে গিয়েছিল, তাই নিধি সেটা তাদেরকে ফেরত দিতে এসেছিল। তারপর নিধিও আভিকে একটা চড় মেরে দেয় যে তুমি কেমন মানুষ, যখন আমার মন ভেঙেছিল আমাকে মানানোর বদলে নিজের কোম্পানির ফার্নিচার বিক্রি করাচ্ছিলে। এটা শোনার পর অ্যাভির অনেক খারাপ লাগে এবং বাড়ি এসে তার বাবাকে জানায়। তার বাবা তাকে জিজ্ঞাসা করে তোমার কেমন লাগলো যখন সে তোমাকে চড় মেরেছিল। তখন অ্যাভি তাকে বলে ব্যথা তো হয়নি কিন্তু ভালো লেগেছিল। তখন তার বাবা তাকে জানায় তুমি তাকে ভালোবেসে ফেলেছো। অন্যদিকে নিধিরও ঘুম আসছিল না, তার বারবার অ্যাভির কথা মনে পড়ছিল যে চড় মেরে সে খুব খারাপ করেছে।
যাচ্ছে। তার পরের দিনে নিধি এভির কাছে চলে আসে এবং তাকে জানায় চড় মারার পর আমার ঘুম উড়ে গিয়েছে, তাই সে চায় এভিও এখন তাকে চড় মেরে দিক, তাহলে তাদের হিসাব বরাবর হয়ে যাবে। যার জবাবে এভি তাকে মানা করে দেয় যে না, আমি কোনো মেয়ের উপর হাত উঠাই না। কিন্তু নিধি তো তার পিছনে পড়ে যায় যে সে সব জায়গায় তার পিছনে চড় খাওয়ার জন্য যাচ্ছিল। তারপর নিধি যখন একদিন এভির বাড়িতে আসে, নিধির বারবার বিরক্ত করার জন্য এভির অনেক রাগ হয়ে যায়। তখন সে নিধিকে চড় মেরে দেয়। তখন নিধি জানে তার তো কালকে থেকে স্বপ্ন আসছে না, সেই জন্য আমি ক্ষমা চাইতে এসেছিলাম। এটা শোনার পর এভির খুব খারাপ লাগে। সেই সময় নিধি হঠাৎ অজ্ঞান হয়ে যায়। সেই সময় এভির বাবা সেখানে এসে পৌঁছায় এবং সে সমস্ত কিছু দেখে নিয়েছিল। তারপর সে তাকে হসপিটালে নিয়ে যায়। তারপর নিধির জ্ঞান ফেরার পর সে তার জন্য গোলাপ ফুল নিয়ে এসেছিল। এটা দেখার পর ম্যাথিউ এবং তার মা বাবার মনে হয় এদের দুজনের পরস্পরের সাথে চক্কর চলছিল, তাই তাদের দুজনের বিয়ে হয়ে যাওয়া উচিত এবং নিজেদের মধ্যে এটা ঠিক করে নেয়। তারপর ঠিক হয়ে যাওয়ার পর নিধি এভির সাথে দেখা করে। আমার পরিবারের লোকেরা ভুল ভেবে নিয়েছে, যেখানে আমরা দুজন তো ভালো বন্ধুও নয়। নিধি আগে আরো এটা বলে যতই আমাদের মধ্যে ভালো বন্ডিং থাকুক না কেন, এমন না যে আমাদেরকে বিয়ে করে নিতে হবে। সে চায় এভি এবং তার বাবা কালকে তার বাড়িতে কফি খাওয়ার জন্য আসুক, আর তখনই তারা সমস্ত কিছু ক্লিয়ার করে দেবে যে তাদের দুজনের বিয়ে হবে না। তখন এভিও রাজি হয়ে যায়। পরের দিন এভি এবং তার বাবা তার বাড়িতে আসে এবং তাকে জিজ্ঞাসা করে বলো কি হয়েছে। এভি কিছু বলতে পারতো তার আগেই নিধি বলে আমার ছেলে পছন্দ আর আমি বিয়েতে রাজি। এটাতে অবাক হওয়ার পর এভি তাকে কোনায় নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে এইসব কি। নিধি বলে আমি তোমাকে পছন্দ করি আর আমি জানি তুমি সবসময় আমার খেয়াল রাখবে। সে আরো বলে তুমি যদি এখন বিয়ে করতে না চাও তাহলে তুমি বলে দাও, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু এভিও কোনো না কোনো জায়গা থেকে নিধিকে পছন্দ করতো, তাই সেও রাজি হয়ে যায়। তারপর তারা একসাথে অনেক সময় পার করলো। তারপর সেই সময়টা চলে আসলো যখন তাদের বিয়ে হতে যাচ্ছিল, কিন্তু তখনই সেই ঘটনা হয়ে যায় আর এভি কোমায় চলে যায়। তারপর কাহিনী প্রেজেন্টে আসে যেখানে এভি কোমায় ছিল, যেখানে নিধি তার খুব ভালোভাবে খেয়াল রাখছিল। কিন্তু কিছুদিনের মধ্যে নিধিরও মনে হচ্ছিল এভি কখনো জ্ঞান ফিরবে না, এমনকি তার বাবাও এটা বলছিল। সেই কারণে নিধি তার জীবনে এগিয়ে যেতে চাইছিল আর সে এই কথাটা ম্যাথিকেও বলে দেয় যে আমি এখন এভির সাথে আর থাকতে পারবো না। তাই সে এভিকে সেখানে রিং দিয়ে চলে যায়। নিধি তাকে ধোকা দিয়ে দিয়েছে, এমনকি তাদের বিয়ের রিংও তাকে ফেরত দিয়ে দিয়েছে। এটা শোনার পর এভির ধীরে ধীরে জ্ঞান ফিরতে লাগে এবং সে কোমার থেকে বেরিয়ে আসে। কোমা থেকে বেরিয়ে আসার পর সে শুনতে পারে নিধি তাকে ছেড়ে দিয়েছে। এটা শোনার পর তো এভি মনে করলো তাকে নিধির সাথে কথা বলা উচিত যাতে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। তাই সে অনুরাগ এবং শেলবিকে বলে যে যাও, যে রিংটি নিধি তাকে ফেরত দিয়েছে সেটাই তাকে ফেরত দিয়ে আসো এবং তাকে গিয়ে জানাও এভি আবার ঠিক হয়ে গিয়েছে। তারা যখন রিংটি ফেরত দিতে যাচ্ছিল তখন রাস্তায় তারা একটা প্ল্যান বানায় এবং এভি তাদেরকে যখন ফোন করে তখন তারা তাকে মিথ্যা কথা বলে তারা রিংটাকে নিধির মুখের মধ্যে ছুঁড়ে মেরেছে এবং তারা আরো জানতে পারে যে নিধি কোনো একটা নতুন ছেলেকে পেয়েছে এবং তার সাথে সে বিয়েও করতে চলেছে। এটা শোনার পর তো এভির পুরো মন ভেঙে যায়, যদিও এই সমস্ত কিছু মিথ্যে ছিল। আসলে শেলবি সেই রিংটাকে নিয়ে জুয়া খেলায় লাগিয়ে দিয়েছে। তারপর আমরা দেখতে পাই এভি রাগের মাথায় থেরাপি নিয়েছে এবং এক্সারসাইজ করা শুরু করে দিয়েছে, কারণ অনেকদিন কোমায় থাকার কারণে তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল। এইভাবে করতে করতে সে ঠিক হয়ে যায়। তারপর সত্যি যখন নিধির বিয়ে হচ্ছিল তখন এভি অনুরাজ এবং শেলবিকে নিয়ে সেখানে পৌঁছয়। এখানে এভিকে দেখে নিধি অজ্ঞান হয়ে যায়। তারপর তারা সেখান থেকে বেরিয়ে বাইরে গিয়ে কথা বলে। তারপর কথায় কথায় জানা যায় যে নিধি অনেক বেশি অপেক্ষা করেছিল আর রইল কথা রিং এর। এটা শোনার পর তো এভির মাথা খারাপ হয়ে যেতে লাগলো, কারণ শেলবি তাকে অনেক বড় মিথ্যা কথা বলেছিল। নিধি এখনো তো এভিকে ভালোবাসতো, কিন্তু সে না চাইতেও তাকে আগে বেড়ে যেতে হবে। এভি তখন না তার বড় দাদার কাছে গিয়ে পৌঁছয় এবং তাকে জোরে একটা চড় মেরে দেয়। এখানে শেলবির কাছে কিছু বলার জবাব ছিল না। এভির মন পুরোপুরি ভেঙে যায়। তার এখন কোনো কিছুতেই মন লাগছিল না, নাই কাজে নাই ফ্যামিলিতে। সে চুপচাপ এক জায়গায় বসে থাকতো শুধু। একদিন এভি যখন তার ভাইজিকে স্কুল ছাড়তে যাচ্ছিল তখনই তার ভাইজি তাকে একটা ললিপপ দেয় এবং তাকে জানায় এটা যেরকম সেরকম ললিপপ নয়, এটা একটা ম্যাজিক ললিপপ। যদি তুমি এটা খাও তাহলে তোমার জীবন পুরোপুরি ভাবে পাল্টে যেতে পারে। এখানে এভি যে ছিল সে শেলবিকে বলে তাড়াতাড়ি উপরে আসো, তোমার জন্য আমার একটা সারপ্রাইজ রয়েছে। এখানে এভি সেই ম্যাজিক ললিপপটা খায় এবং এখানে সুসাইড করার চেষ্টা করে। তখনই সামনের ঘরের জানলা দিয়ে সে রিওতি নামের একটি মেয়েকে দেখতে পায় যে কিনা নিজেও সুসাইড করার জন্য যাচ্ছিল। এটা দেখার পর এভি তার প্ল্যান ক্যান্সেল করে দেয় আর তৎক্ষণাৎ সেই বিল্ডিং এর দিকে দৌড়ায়, কারণ সে সেই মেয়েটিকে বাঁচাতে চেয়েছিল আর খুব তাড়াহুড়ো করে সেই মেয়েটির বাড়ির সামনে পৌঁছে যায়। অন্যদিকে আমরা শেলবিকে দেখতে পাই যে কিনা এভির বাড়ির সামনে আসে, কারণ কিছুক্ষণ আগে সে তাকে ডেকেছিল। শেলবি জানতে পারে এভি কিছুক্ষণ আগে সুসাইড করতে যাচ্ছিল। গলায় দেওয়া দড়ি সে প্রথমবার দেখেছিল, তাই সে গলায় দেওয়া দড়ি নিয়ে ফটো তুলতে লাগে। অন্যদিকে আমরা দেখতে পারি এভির সাথে স্ক্যাম হয়ে গিয়েছে, কারণ রেভেতি এসব কিছুই করছিল না। সে চুপচাপ সেখান থেকে চলে যেতে লাগছিল এবং ক্রিসমাস ডে নাইটটাকে এনজয় করতে লাগে। অন্যদিকে আমরা দেখতে পারি শেলবি ছিল যে ফটো ক্লিক করছিল, তখনই সেখানে তার হঠাৎ করে স্ত্রী চলে আসাতে তার ব্যালেন্সটা বিগড়ে যায়। এখানে শেলবি স্ত্রীর এটা মনে হয় যে তার স্বামী হয়তো সুসাইড করতে যাচ্ছিল, কিন্তু তার স্ত্রী তাকে বাঁচিয়ে নিয়েছিল।
গিয়েছিল। তার পরের দিন তার স্ত্রী এভিকে সবকিছু জানায়, যেখানে সেলভির বাবাও বসেছিল। তারা এটা মনে করলো দেনা বেশি হয়ে যাওয়ার কারণে সেলভি এমনটা করছিল। এই সমস্ত কিছু এভি শুনছিল এবং তার সমস্ত কিছু অনেক অদ্ভুত লাগে। তখন এভি তার দাদা সেলভির কাছে গিয়ে পৌঁছায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে তুমি এরকম কেন করতে চাইছো। তখন সেলভি তাকে জানায় এইসব আমি করছিলাম না, এইগুলো তুমি করছো আর সেটা আমি খুব ভালো করেই জানি। তখন এভি সেলভিকে জানায় এই সমস্ত কথা কাউকে জানাবে না, আমি পরবর্তীতে এইসব কাজ আর কখনো করবো না, আর কাউকে এটা বলবে না যে ফাঁসির দড়িটা আমার ছিল। সবাই জানুক যে এটা শুধু তোমারই ছিল, সবাই জানুক যে এটা তোমারই ছিল, যার ফলে তোমাকে আর দেনা দিতে হবে না, কারণ সেলভির বাবা ঠিক করেছে সে সমস্ত দেনা মিটিয়ে দেবে, শুধু তার জামাই ভালোভাবে থাকুক তার স্ত্রী এবং তার বাচ্চার সাথে। এভি যে ছিল সে সবসময় রিওতের পিছনে পড়ে গিয়েছিল। তখন এভি তার কাছে যায় এবং তার সাথে কথা বলে এবং তাকে মোটিভেট করে। এখানে রেফতিও তার সাথে কথা বলে এবং তাকে সমস্ত কিছু জানাতে থাকে যে সে সমস্ত কিছুই করছিল না, তার পাস্টে এমন কিছু হয়েছিল যার কারণে সে নিজেকে ক্ষমা করতে পারছিল না। এখানে সে এভিকে জড়িয়েও ধরে এবং তার পাস্টে সমস্ত স্টোরি শোনায়। সে বলে সে একজন টিচার ছিল, সে যেখানে থাকতো সেখানে তার একজন প্রতিবেশী ছিল যার নাম ছিল কীর্তি, যে অনেক ভালো শেফ ছিল, একজন অনেক ভালো খাবারও বানাতো। যখনই তারা খিদে পেত তখন সে কীর্তির কাছে পৌঁছে যেত, সে তাকে অনেক বেশি খাবার খাওয়াতো এবং অনেক কথাবার্তাও বলতো। এখানে সে আরো জানতে পারে রেবেদি যে ছিল তার একজন বয়ফ্রেন্ডও ছিল যার নাম ছিল বিক্রম এবং তারা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছিল। কিন্তু রেবতী খুব ভালো করে জানতো বিক্রম কিছু সুবিধার মানুষ ছিল না, তার নজর যা ছিল সে সবসময় অন্য মেয়ের ওপর থাকতো এবং সে রেবেদিকে ওজন কমানোর জন্য বলতে থাকতো। পরের দিন যখন সকাল হলো তখন রেবেদি কিটির ওপর অনেক বেশি চিল্লাতে লাগলো যে কালকে রাতে তুমি আমাকে কেন খাবার খাইয়েছিলে, যদি এভাবে তুমি আমাকে খাবার খাওয়াতে থাকো তাহলে আমার ওজন কখনো কমবে না। এই সমস্ত কথা শোনার পর কিটির অনেক বেশি খারাপ লাগে যে থোড়ি না আমি তোমার কাছে খাবার খাওয়ানোর জন্য গেছিলাম, তুমি নিজেই আমার কাছে এসেছিলে। এরপর প্রেজেন্টে আমরা দেখতে পারি এভির কাছে রেফতির মা বাবা এসেছিল। আসলে তারা রেফতির বিয়ের কার্ড নিয়ে এসেছিল, কারণ কিছুদিন পরেই রেফতির সাথে বিক্রমের বিয়ে হতে চলেছে। কিন্তু রেফতি বলেছিল সে বিক্রমকে বিয়ে করতে চায় না। তারপর ফ্ল্যাশব্যাকের স্টোরি আগে বাড়ে। তারপর রাত্রিবেলা একদিন কিট্টির বাড়ি আবার রেফতি চলে আসে খাবার খাওয়ার জন্য। তখন কিট্টি তাকে জানায় যা খুশি খেয়ে নাও, কিন্তু সকালবেলা আমার উপর চিল্লাবে না। এবং কিট্টি তাকে আরো জানায় তুমি যেমনই আছো একদম ভালো রয়েছো, তুমি মোটা নয়, তুমি সুন্দর, শুধু দেখার জন্য নজর লাগে। এই সমস্ত কথা রেফতির অনেক ভালো লাগে, সে সবসময় এখন তার সাথে থাকতে লাগে আর সবসময় তার সাথে কিছু না কিছু খেতে থাকে। এইভাবে তাদের মধ্যে বন্ধুত্ব হয় আর কোনো না কোনো দিক থেকে দুজনকে ভালোবেসতে লাগে। কিন্তু একদিন কিট্টি যে ছিল সে হট করে গায়েব হয়ে যায় আর কিছুদিনের মধ্যে রেফতি জানতে পারে যে ছিল সে মারা গিয়েছে। এটা শোনার পর রেফতির অনেক বেশি খারাপ লেগেছিল। রেফতির ফ্ল্যাশব্যাকের কাহিনী এখানেই শেষ হয়ে যায় আর এফে যে ছিল সে তাকে বলে তুমি বিক্রমকে বিয়ে করতে চাও না সেটা আমি ভালো করেই জানি, এবার তোমার বাবাকে জানাতে হবে যে তুমি বিক্রমকে বিয়ে করতে পারবে না। এখানে রেফতি তাকে জানায় সে তো এরকম কাজ করতে পারবে না, কারণ বাবাকে বলার মতো এরকম সাহসী তার কাছে নেই। কিন্তু একদিন রেফতি অনেক সাহস লাগিয়ে তার বাবাকে জানিয়ে দেয়। তার বাবা তো অনেক রেগে যায়, কারণ তাদের কাছে বিক্রম খুবই ভালো একটা ছেলে ছিল। এই সমস্ত কথা এভি তার বাবা ম্যাথিউকে জানায় এবং তার বাবা ম্যাথিউ তাকে জানায় যদি বিক্রম নিজে থেকে বারণ করে দেয় যে সে এই বিয়েটা করতে চায় না তাহলে কিরকম হয়, শুধু কিছুটা সময় লাগবে, তার জন্য আমার কিছু সময় লাগবে, সেই সময় তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে না। এভিও বুঝতে পারছিল না সে আসলে কি করতে চলেছে। দুদিন পর এভি রেফতির সাথে দেখা করে। রেফতি তাকে জানায় বিক্রমের ওপর কেউ মারার জন্য আক্রমণ করেছে, তার পিছনে কোনো একজন সিরিয়াল কিলার পড়েছে, বিক্রম আইসিইউতে রয়েছে এবং সে সমস্ত স্টোরি আমাকে আইসিইউতেই বলেছে। এভি তখন বুঝতে পেরে যে এই সমস্ত কাজ তার বাবাই করেছে। এখানে বিক্রম যে ছিল সে অনেক বেশি ভয় পেয়েছিল, সে আপাতত বাইরে বেরোতে চাইছিল না। সে তার পাস্টের স্টোরি যখন জানায় সেখানে একটা সে মলে গিয়েছিল, যেখানে গিয়ে তার সাথে সেই সিরিয়াল কিলারের দেখা হয়। সেই সিরিয়াল কিলার আর কেউ না ম্যাথিউ ছিল, ম্যাথিউই বিক্রমের পা ভেঙে দিয়েছিল। এবার রেফতি এই সমস্ত কিছু এভিকে বলে। এভি তাকে বলে এই সমস্ত তো খুব ভালো একটা ব্যাপার, কারণ তুমি বিক্রমকে তো বিয়ে করতেই চাইছিলে না। তখন রেফতি তাকে বলে আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই এবং সে ম্যাথিউর সাথে দেখা করে। ম্যাথিউ তাকে বলে এবার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, তুমি যা ভাবছো এই কাহিনী তার থেকেও আগিয়ে, এই সমস্ত কাজ আমি না চাইতেও করতে হচ্ছে। তোমার মনে হতে পারে এভি যে ছিল সে না চাইতেই তোমার জীবন বাঁচাচ্ছে, কিন্তু তোমার জীবন বাঁচাতে বাঁচাতে আমরা দেখেছি সে নিজের জীবনটাকেও বাঁচিয়ে নিয়েছে, কারণ সে অনেক বেশি ডিপ্রেস ছিল এবং অনেক বেশি দুঃখী ছিল এবং অলমোস্ট মরতে চলেছিল। যখন থেকে সে তোমাকে বাঁচাচ্ছিল তখন থেকে সে জীবন যাপন করা শুরু করে দিয়েছে, তখন তার নিজের জীবন থেকে ভালোবেসে ফেলেছে এবং সেই সমস্ত কাজ করা শুরু করে দিয়েছে সেগুলো সে আগে করতো। রেফতি এখানে এপিকে বলে কালকে বিক্রমের পুরো ফ্যামিলি আমাদেরকে রেস্টুরেন্টে ডেকেছে, আমাদের সাথে কিছু দরকারি কথা বলতে চায় এবং পরের দিনই তারা সবাই সেখানে পৌঁছে যায়। বিক্রম সেখানে সবাইকে কিছু জানাতে চাইছিল কিন্তু তার সাহস কিছুতেই হচ্ছিল না, তাই সে টেবিলের নিচে গিয়ে রেফতির মা বাবার কাছে গিয়ে পৌঁছয় এবং টেবিলের নিচেই তারা মিটিং করতে লাগে। আসলে বিক্রম এখানে জানে না সে রেফতিকে বিয়ে করতে
করতে চাইছিল না, কারণ যে হসপিটালে সে অ্যাডমিট ছিল সেখানে সে বার্সা নামের একটি নার্সকে দেখতে পায় এবং তাকেই সে ভালোবেসে ফেলেছে। রেপ্তিও জানিয়ে দেয় সেও তাকে বিয়ে করতে চায় না এবং সেখান থেকে তারা চুপচাপ চলে যায়। রাস্তাতে যখন রেপ্তি যাচ্ছিল তাদের সাথে এভি এবং ম্যাথিউ ছিল। রেপ্তি তখন ম্যাথিউকে একটি কাহিনী বলে যে আপনার মনে হচ্ছিল আপনার যে ছেলে ছিল সে আমাকে বাঁচাচ্ছিল, কিন্তু আসলে এমনটা নয়, আমি ওকে বাঁচাচ্ছিলাম। সেই দিন যখন এভি তার জীবন নেওয়ার চেষ্টা করছিল আমি তখন তাকে দেখে নিয়েছিলাম, তাই সেও নিজের জীবনটাকে নিয়ে নেওয়ার জন্য চলে যায়। সে অনেক বেশি শব্দ করে যাতে এভি তাকে দেখে নেয়, আর এমনটাই হয়। যখন সে এরকম নাটক করেছিল তখন এভি তার কাছে দৌড়ে চলে আসে। এটা দেখার পর এভির অনেক বেশি খারাপ লাগে, আর তৎক্ষণাৎ সে নিধিকে ফোন করে, কারণ সে নিধির সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু কলটা যে ছিল সেটা নিধির বাবা তোলে, আর নিধির বাবা চাইতো না যে সে এভির সাথে কথা বলুক, তাই সেখানে সে একটা বাহানা দিয়ে দেয়। পরের দিন সুপার মার্কেটে নিধির সাথে দেখা হয় ম্যাথিউর সাথে। ম্যাথিউ সেখানে জানতে পারে নিধির এঙ্গেজমেন্ট ভেঙে গিয়েছে। তার সাথে সে থাকতে চাইতো না কারণ নিধির এখনো এভিকে ভালো লাগতো। এটা শোনার পর ম্যাথিউ বলে এভির লাইফে কেউ নেই, সে এখনো তোমাকেই ভালোবাসে। এটা শোনার পর নিধি যে ছিল সে এভির কাছে দৌড়ে চলে আসে এবং তাকে জানায় আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমি সব সময় তোমার অপেক্ষা করেছিলাম, যেখানে আমার ডাইরেক্ট তোমাকে জানিয়ে দেওয়া উচিত ছিল। এখানে এভি যে ছিল তার একটু চিন্তিত ছিল, কারণ কিছুদিন আগে তার জীবন অনেক বিগড়ে গিয়েছিল, আর হঠাৎ করে নিধি তার কাছে চলে এসেছে। আবার নিধি যখন তাকে জিজ্ঞেস করে আসলে হয়েছেটা কি, তখন এভি তাকে জানায় সে অনেক বেশি কনফিউজড। তার স্বপ্নের জীবন এবং রিয়েল জীবনের সাথে কোনটাকে সত্যি মানবে সেটা সে বুঝতে পারছিল না। তো এভি আবার দুঃখ হতে শুরু হয়ে যায়। তার মাথা যে ছিল সেটা পুরোপুরি ভাবে ডিপ্রেসড হয়ে গিয়েছিল, সে বুঝতে পারছিল না তার করা কি উচিত। একদিন সে তার বাবার উপরেও চিল্লে ওঠে, তার বাবারও সে কথাগুলো খারাপ লেগে যায় এবং নিজেকে সুসাইড করে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে লাগলো। যখনই সে সুসাইড করতে যাচ্ছিল তখনই তার দরজায় একটি মহিলা আসে। মহিলাটার নাম ছিল মালিনী। আসলে মহিলাটার গাড়িটি বন্ধ হয়ে গিয়েছিল এবং সে ম্যাথিউর কাছে একটি দড়ি চায়। তাকে দেখে তার অনেক বেশি ভালো লাগে। মালিনী যে ছিল সে তার বউয়ের কথা মনে করাতো। তারা একসাথে পরস্পরের সাথে কথাবার্তা বলে এবং ম্যাথিউ যে ছিল সে মালিনীকে প্রপোজ করে দেয়। এই সমস্ত কিছু মালিনীর অনেক ভালো লাগে। তারা পরস্পরের সাথে কিছু টাইম স্পেন্ড করে এবং কিছুদিন পর তারা বিয়েও করে নেয়। তারপরে তারা দুজনেই মানালিতে চলে যায় নিজেদের হানিমুনের জন্য। অন্যদিকে এভির লাইফে কিছুই ঠিক হচ্ছিল না। এভির এনার্জিও শেষ হয়ে গিয়েছিল। সে যেমন তেমন করে একটি স্কুলে ফার্নিচার ডেলিভারি করার জন্য যায়, যেখানে তার নজর রেপ্তির সাথে দেখা হয়, যেখানে সে পড়াতো। তারপর সে যখন তার সাথে দেখা করে তখন রেপ্তি তাকে জানায় তুমি তোমার লাইফে অনেক বেশি কনফিউজড, তুমি ডিসাইড করতে পারছো না তুমি কার সাথে থাকতে চাও। তুমি সত্যি যদি কাউকে ভালোবেসে থাকো তার জন্য তাড়াতাড়ি অ্যাকশন নাও, তাড়াতাড়ি করে তার কাছে যাও এবং তাকে সবটা জানিয়ে দাও যে তুমি তাকে কতটা বেশি ভালোবাসো। এটা শোনার পর তো এভি বুঝতে পেরে যায় সে নিধিকে এখনো ভালোবাসতো। তখন এভির মনে পড়ে সে যখন কোমায় ছিল তখন নিধি সবসময় তার সাথ দিত এবং তার খেয়ালও রাখতো। সে যখন এভির থেকে দূর হয়ে যায় তখনও সে এভির অপেক্ষা করতো। এটাতে প্রমাণ হলো যে সে এভিকে এখনো ভালোবাসতো। এসব কিছু মনে করার পর এভি নিধির কাছে এসে বিয়ের প্রপোজ করে দেয়। তখন নিধিও হ্যাঁ বলে দেয়, কারণ সে তো সবসময় এটাই চাইতো। এইভাবে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।